বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠে ওয়াকারুজ্জামান। কালের কণ্ঠে ওয়াকারুজ্জামান কেন, কিভাবে, সেই জিনিসটি ব্যাখ্যা করব। সারা বাংলাদেশের মানুষের কিন্তু সাহসের সীমারেখা বদলে গেছে। এক সময় মানুষ বাংলাদেশের সেনাবাহিনীকে প্রচুর এত ভালোবাসত, একটা সম্মোহনীতে আটকে ছিল। কখনোই বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রশংসা ছাড়া কোনো দুর্নাম করতো না। এখনও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রশংসা করে, কোনো দুর্নাম করে না, মেনে নেয় না। কিন্তু একটি ছোট পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের খুনি শেখ হাসিনা নিয়োজিত ওয়াকারুজ্জামান, যাকে এই বাংলাদেশের মানুষ প্রায় তুলাধনা করছে, আন্তর্জাতিকভাবেও তিনি প্রায় সাইডলাইনে। কারণ কি? তার অধীনে থাকা অল্প কয়েকজন সেনা অফিসারের তিনি বিচার করছেন না। তাকে কিন্তু মানুষ ফেরেশতা তুল্য অবস্থায় স্থান দিয়েছিল 5 আগস্টের 2-1 দিন আগ থেকে শুরু করে, কিন্তু ধীরে ধীরে তার মুখোশ খুলতে থাকে। কালের কণ্ঠে তিনি কেন গেলেন? কালের কণ্ঠে আসলে তিনি যাননি, তাকে নেওয়া হয়েছে। বাংলা ভিশনের জয়েন্ট চিফ নিউজ এডিটর মোস্তফা কামাল, আপনারা থাম্বনেইলে দেখেছেন সাদা কালো ছবি, ওয়াকারেরও সাদা কালো ছবি, কিন্তু গালের নিচে হাত দিয়ে যিনি রেখেছেন সেই মোস্তফা কামাল এই ওয়াকারুজ্জামানকে, রেসপেক্টেড, মহামান্য, সম্মানিত, অতি সম্মানিত ওয়াকারুজ্জামানকে নিয়ে একটি বিশেষ কলাম লিখেছেন। এই বিশেষ কলামে ওয়াকারুজ্জামানের এত প্রশংসা করেছেন, পয়েন্টগুলো একটু বলে নেই আপনাদেরকে, তারপরে বিস্তারিত বলতে যাব। তখন হয়তো অল্পতে অনেকে বুঝে যেতে পারবেন, তারা পুরো ভিডিও না দেখলেও চলবে। প্রথম পয়েন্ট হইল, যেমন বাংলাদেশের সেনাপ্রধান আর কত করবেন এই জাতির জন্য, মানে তিনি জাতির জন্য প্রচুর কাজ করে ফেলেছেন। এভাবেই তিনি শুরু করেছেন। 24-এর ম্যাজিকে তিনি রক্তপাত বন্ধ করে দিয়েছেন। 2000 মানুষ মারার পরেও এই মোস্তফা কামাল নামের শূকরের ছাও, চরিত্রহীনের স্বামী, বাস্টার্ডের পিতা বলছে রক্তপাত নাকি বন্ধ হয়ে গিয়েছে। বাংলা ভিশনের জয়েন্ট চিফ নিউজ এডিটর মোস্তফা কামাল। এরপরে বলছে চৌকস সেনা অফিসার যা করেছেন তা বিস্ময়কর এই জাতির জন্য। এখন জাতি কি তার কাছে ঋণী হবে? তার পায়ের কাছে গিয়ে কি নতজানু হবে? একটা সাংবাদিক এভাবে লিখছে, গণতন্ত্র মরা সাংবাদিক। এখন ক্ষমতার লিপ্সা নেই, সে জানে এই বদমাইশ শুকুরের সে ভালো লোক, সে অনৈতিক সন্তানের পিতা, অনৈতিক স্ত্রীর স্বামী, বাস্টারের সন্তান, নাইলে সেইভাবে লিখতে পারে না। তার ক্ষমতার লিপ্সা নেই। কার ক্ষমতার লিপ্সা নেই? ওয়াকারুজ্জামানের। আচ্ছা, এগুলো হইল কি কি লিখেছে কলামে, আর কি কি লেখেনি সেটাও কিন্তু বলবো। এরপরে আর কত বলবেন ওয়াকারুজ্জামান? এটা 5 বার বলেছেন, এই কলামে 5 বার বলেছেন, আমি গুনে দেখেছি। ওয়াকারুজ্জামান জাতির ত্রাতা, এটা 4 বার বলেছেন। ওয়াকারুজ্জামান আর কত করবেন, এই কথাটি 3 বার বলেছেন। এরপরে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক চারোয়ারকে ইঙ্গিত করে বলেছেন, একদিকে গুজব ছড়ানো হচ্ছে, জিন্দাবাদে কাট করে দেওয়া হচ্ছে, আরেকদিকে সেনাদেরকে আঘাত করে কথা বলছে। আসলে এই 3 জনের কেউ, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, কনক চারোয়ার, আমার মনে আসে না কেউ কখনো সেনাবাহিনীকে আঘাত করে কথা বলেছে। এটা আমার মনে আসে না, আমার খেয়ালে আসে না। যতটুকু শুনেছি, তারা বলেছে ওয়াকারুজ্জামান কোন কোন কাজ করছে, কোনগুলো সন্দেহপ্রবণ, সন্দেহজনক, প্রশ্নবিদ্ধ ভূমিকা, সেগুলোর কথা বলছে। আর কি বলেছে? আর বলেছে যারা সেনাবাহিনীর ভিতরে 175 বা 78 জন যে অপরাধী অফিসার আছে, লাখ লাখ সেনা সদস্য বাংলাদেশে, কত বড় বাহিনী, মাত্র 175 জন আছেন। আচ্ছা, ধরেন জাতিসংঘ 175 জন বা 77 জনের কথা বলেছে। সেনাপ্রধান তদন্ত করতে পারত। ওয়াকারুজ্জামান সাহেব মহামান্য, অতিমান্য, সম্মানিত, অতি ক্ষমতাবান,
এই ওয়াকারুজ্জামান তো তদন্ত করতে পারতেন তিনি, অথচ তিনি সেই শেখ হাসিনার মতো ধোঁয়ার মতো ফু মেরে উড়িয়ে দিয়েছেন। আচ্ছা যাক, এটা পরে বলছি। এরপরে এই কথা বলল, এই তিনজনকে ইঙ্গিত করে বলল গুজব ছড়ানো হচ্ছে। এটা শেখ হাসিনাও কিন্তু বলতো, নাইম নিজামও এইভাবে কলাম লিখত, ঠিক আছে। তারপরে বাংলাদেশ প্রতিদিনের এই যে আরেকটা আসছিল না, ইমদাদুল হক মিলন, সেও এইভাবে কলাম লিখত, মিথ্যা কথা। আনন্দবাজারও এইভাবে কলাম লিখত। এরপরে শেখ হাসিনা এবং শেখ হাসিনার মন্ত্রী আওয়ামী লীগরা ছাত্রদেরকে গুজববাজ, মব এসব বলতো। এই সাংবাদিক মোস্তফা কামালও তাই বলেছে। এরপরে দেখেন, সেনাপ্রধান নাকি এই দেশের সেনাপ্রধান হওয়ার কারণে জাতি ভাগ্যবান, জাতি সৌভাগ্য। তিনি ম্যাজিক দেখিয়েছেন, তিনি নাকি আশার বাতিঘর, প্রত্যাশার বাতিঘর। সেনাপ্রধান নাকি প্রত্যাশার বাতিঘর। কাদের প্রত্যাশার বাতিঘর? এই শুয়োর, যৌথ ক্রোমোজোমে জন্ম নেওয়া মোস্তফা কামাল। কাদের প্রত্যাশার বাতিঘর? আওয়ামী লীগের প্রত্যাশার বাতিঘর। কেন? এবার বলি মোস্তফা কামাল কোন কথাগুলা বলে নাই। 626 জনকে যে আশ্রয় দিয়েছে, এখন আপনারা হয়তো বলবেন তাদের তো তালিকা দিয়েছে। তাদের যে তালিকা দিয়েছে সেখানে তালিকাটা যে ভুল তার একটা প্রমাণ বলি। 57-58 নাম্বারে সজীব ওজর জয়ও এটা নিয়ে স্ট্যাটাস দিয়েছে। বিচারপতি ওবায়দুর, তার নাম এখানে দিয়েছে, অথচ তাকে তো অ্যারেস্টই করা হয় নাই। তাহলে কি হইল ঘটনা? এখানে তার নাম দিয়ে দিয়েছে। আচ্ছা ওকে, বুঝলাম, তাকে এখন অ্যারেস্ট করে দেখাইতে পারবে। তাহলে ওসি আপনার এই যে ঢাকার কমিশনার ছিল বিপ্লব, এসি বিপ্লব কোথায়? আপনার এই মোস্তফা কামাল কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী খুনি মোস্তফা কামাল কোথায়? তারা 626 জনের মধ্যে নাই। তারা কিভাবে চলে গেল? আব্দুল হামিদ কিভাবে চলে গেল? এরপরে দেখেন 5ই আগস্টে এটা কিন্তু নেত্র নিউজেরতে দেখানো হয়েছে, যেই কর্নেলের নির্দেশে গুলি চালানো হয়েছে সেই কর্নেলকে অ্যারেস্ট করা হয় নাই কেন? তার বিরুদ্ধে তদন্ত হয়েছে, ওয়াকারুজ্জামান করেছে। এটা লিখেছে মোস্তফা কামালের বাচ্চা, টাউট, শয়তান, মিথ্যুক সাংবাদিক, প্রতারক, তথ্য সন্ত্রাস। এই যে এরপরে দেখেন শেখ হাসিনার দুর্নীতি তদন্ত, সামরিক ক্রয়ের তদন্ত নিয়ে, সামরিক ক্রয়ে যে দুর্নীতি হয়েছে সেগুলো নিয়ে কি লিখেছে? এরপরে লিখেছে দেশের ভূখণ্ডতা রক্ষায় সেনাপ্রধান আপোষহীন। এতদিন যে বন্দর দিয়ে দিয়েছে, ফেনী নদীর পানির যে দিয়ে দিয়েছে, এটার জন্য সেনাবাহিনী কোনো কথা বলেছে? চট্টগ্রামের বন্দর যে ফ্রি পণ্য উঠানামা করে ভারতের জাহাজ আসলে বাংলাদেশের জাহাজ সরে যেতে হবে, এই জন্য সেনাবাহিনী কোনো বাধা দিয়েছে? মিথ্যা একটা ইস্যু নিয়ে চট্টগ্রাম করিডোরের কথা তৈরি করা হয়েছে কক্সবাজারে। করিডোরের কোনো কথাই হয়নি, কোনো এজেন্ডা হয়নি। সেই মিথ্যা কথা লিখেছে এই মিথ্যুকের ছাও, মিথ্যুকের বাপ, মিথ্যুকের জামাই, তথ্য সন্ত্রাস মোস্তফা কামাল। পড়বেন এই কলামটি, আরও অনেক কথা আছে। ওয়াকারুজ্জামান ফেরেশতা। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বসুন্ধরার উদ্দেশ্যটা কি? তারা কি ইউনুসকে নিয়ে এরকম একটা লিখেছে? লেখেনি। তারেক রহমানকে চোর বলেছে, 21শে আগস্টে গ্যারেড হামলার খুনি বলেছে এই পত্রিকা। আগস্টের আন্দোলনকারীদেরকে দুষ্কৃতিকারী, সন্ত্রাস বলেছে এই কালের কণ্ঠ। হ্যাঁ, তাহলে বুঝেন কালের কণ্ঠ আসলে কি চায়। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।